করোনা রোগীর চাপে হাসপাতালে শয্যা বাড়িয়েও সামাল দেয়া যাচ্ছে না। নমুনা পরীক্ষায় অনিয়মের অভিযোগ। একটা সিট ফাঁকা হওয়া মাত্র 2-3 জন আসছে ওখানে দখলের জন্য। বেডের আরো দরকার বেশি, কিন্তু বেড পাওয়া যাচ্ছে না, রুগী বেশি হয়ে গেছে। সিরিয়াল অনুযায়ী কিছুই হচ্ছে না, ভিতর থেকে সব কাজ হয়ে যাচ্ছে। এখানে খুবই দুর্নীতি হচ্ছে। 24 ঘন্টায় মৃত 63 জনের 33 জনই খুলনা ও রাজশাহী বিভাগের। গতকালকে হয়েছে 165 জন, আজকে 180 জন। 10 শয্যা বাড়ানো হয়েছে এইচডিউতে, 10 শয্যা রেড জোনে এবং 10 শয্যা ইয়েলো জোনে। দেশব্যাপী লকডাউন দেওয়ার নতুন কোনো পরিকল্পনা নেই। জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম। আমাদের 14,000 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করে রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলছেন যে আমাকে ফ্রি দরকার নাই, আমি টাকা দিয়ে কিনি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুবার চিঠি দিয়েও কানাডার বেগমপাড়ার তথ্য পায়নি দুদক। রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার মামলার পরই বাদীকে বদলি করা নিয়ে প্রশ্ন। পাতাল রেলের যুগে বাংলাদেশ, আগামী মার্চেই কাজ শুরু। এয়ারপোর্ট থেকে কমলাপুর এবং পূর্বাচল থেকে নতুন বাজার 2 ধাপে চলবে প্রকল্প। উদ্বোধন 2026-এ। খানাখন্দে ভরা টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, শেষ হয়নি সংস্কার কাজ। 3 দফা সময় বাড়িয়ে 9 বছরে খরচ দ্বিগুণ। যানজটে ভোগান্তি চরমে। এবং রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের জনজীবন। পানির নিচে কলকাতার বিভিন্ন এলাকা। বর্ষণ অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। রোগীর চাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে হাসপাতালগুলোর বেহাল অবস্থা। শয্যা বাড়িয়েও দেয়া যাচ্ছে না সামাল। সবশেষ 24 ঘন্টায় দেশে মারা গেছেন 63 জন, যার মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগেই 33 জন। আবার অনেক এলাকায় বিশেষ লকডাউনেও নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার হটস্পটগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে হাসপাতালগুলোতে। আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজশাহী, সাতক্ষীরা, খুলনা ও যশোরের শয্যা ও লোকবল সংকট দেখা দিয়েছে। খুলনা বিভাগে সর্বোচ্চ 20 জন মারা গেছেন। খুলনা জেলায় 24 ঘন্টায় 656টি নমুনা পরীক্ষায় 181 জন শনাক্ত, হার 27%। 130 শয্যার বিপরীতে ভর্তি আছেন 159 জন, আইসিইউতে 19 জন। চাপ সামলাতে সদর হাসপাতালে 70 শয্যার করোনা ইউনিট সোমবার থেকে চালু। করোনা রিপোর্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট দিবে না, অথচ আমি 4 দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমি কোনো রিপোর্ট পাইনি। একজন রোগীর জন্য সিরিয়াল দিয়েছি, কিন্তু আসলে সিরিয়াল অনুযায়ী এখানে কিছুই হচ্ছে না। রাজশাহী বিভাগে মারা গেছেন 13 জন। রাজশাহী জেলায় 24 ঘন্টায় 1591টি নমুনা পরীক্ষায় 334 জন শনাক্ত হয়েছেন, হার 21%। মেডিকেলে 309টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন 358 জন রোগী, আইসিইউতে আছেন 20 জন। বেডের আরো দরকার বেশি, কিন্তু বেড পাওয়া যাচ্ছে না, রুগী বেশি হয়ে গেছে। একটা সিট ফাঁকা হওয়া মাত্র 2-3 জন আসছে ওখানে দখলের জন্য। রোগীর পরিমাণ বাড়তে থাকায় 250 শয্যার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণ করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। 24 ঘন্টায় 186টি নমুনা পরীক্ষায় শনাক্ত 88 জন, হার 47%। লকডাউনের মধ্যেও এই হারে রোগী বাড়তে থাকলে চাপ সামলানো কঠিন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। ভর্তি কথা বলি, গতকাল পাইছি কিন্তু সিট পাইনি বেডে, পরে বারান্দায় আর কি বেড দিয়ে রাখছি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কোভিড রোগী ভর্তি হবে। আজ থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। যশোরে 24 ঘন্টায় 488টি নমুনা পরীক্ষায় শনাক্ত 203 জন, হার 42%। 80 শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি আছেন 91 জন। ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার থেকে 23 জুন পর্যন্ত বিকেল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত জরুরি সেবা ব্যতীত বন্ধ থাকবে সকল ব্যবসা প্রতিষ্ঠান। অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শনাক্তের হার 50.53%। এছাড়া লালমনিরহাটে করোনা আক্রান্তের হার 50%, দিনাজপুরে 37% ও কুড়িগ্রামে 39.39%। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে পুরো দেশে লকডাউন দেওয়ার নতুন কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত নেই জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস বলেছেন, জুলাই থেকে আবারও শুরু হবে গণটিকা কার্যক্রম। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুখ্য সচিব বলেন, বাংলাদেশ কারো দয়ায় নয়,
ভ্যাকসিন কেনার জন্য 14,000 কোটি টাকার তহবিল প্রস্তুত রেখেছে। যদিও ভ্যাকসিন উৎপাদক দেশগুলো অনেক সময় প্রতিশ্রুতি রক্ষা করছে না বলেও জানান মুখ্য সচিব। কোভিড-19 যুদ্ধে জয়ী হতে গেল ফেব্রুয়ারিতে বহির্বিশ্বের তুলনায় বেশ আগেভাগেই দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ভ্যাকসিন সংকটে সেই কার্যক্রম থমকে যাবার ঘটনা এখন নতুন দুশ্চিন্তা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত দেশে চীনের সিনোফার্ম, সিনোভ্যাক, রাশিয়ার স্পুটনিক ভি, জার্মানির ফাইজার বায়োএনটেক ও সবশেষ বেলজিয়ামের জ্যানসেন সিলাগের টিকাসহ 6টি টিকা প্রয়োগের অনুমোদন দিয়ে রেখেছে বাংলাদেশ। চীনের সিনোভ্যাকের 10.5 লাখ, কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের 1 লাখ ও অ্যাস্ট্রাজেনেকার অল্প কিছু ডোজ এখন সম্বল বাংলাদেশের। এমন অবস্থায় টিকা নিয়ে কি ভাবছে সরকার? প্রতিনিয়ত আমাদের রাষ্ট্রদূতেরা যোগাযোগ করে চলেছে, আমরাও যোগাযোগ করে চলেছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের নীতি প্রণয়নে সংশ্লিষ্ট শীর্ষ এই কর্মকর্তা জানান, বিশেষ তহবিল থেকে মূল্য পরিশোধ করেই টিকা কিনতে চায় সরকার। সবাই মুখে বলছে আমি দিব, কিন্তু কেউ কিন্তু কার্যত দিচ্ছে না। আমাদের 14,000 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করে রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলছেন যে আমাকে ফ্রি দরকার নাই, আমি টাকা দিয়ে কিনবো, যেখানেই পাওয়া যায় সেখানেই কেনা হবে। মুখ্য সচিব জানান, দেশব্যাপী লকডাউন হচ্ছে না আপাতত। এখন কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী করার কোনো পরিকল্পনা, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে তুলনামূলক কম দামেই বাংলাদেশ ভ্যাকসিন কিনছে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। লোয়েস্ট ইয়েতে কিন্তু আমরা সেটা পেয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কথা হচ্ছে যে আপনারা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া বর্তমানে খুবই অসুস্থ দাবি করে তাকে বিদেশে নেয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর 1.5 মাসেরও বেশি সময় ধরে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালে ভর্তির পর মে মাসের প্রথম সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় পরিবার। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় পরিবারের সেই উদ্যোগ ব্যর্থ হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেড়াইদে বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়া খুবই অসুস্থ। তিনি অত্যন্ত অসুস্থ। এই দীর্ঘ 4 বছর তার কোনো চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে তাকে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে তার হার্ট, তার যে হার্টের সমস্যা তৈরি হয়েছে, তার কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, তার আপনার লিভারের সমস্যা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার বেগম জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকারকে আহ্বান জানাবো যে রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীকে, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হোক, তাকে মুক্তি দেওয়া হোক। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হন। 27 এপ্রিল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শেষ হয়নি 9 বছরেও। 3 দফা সময় বাড়িয়ে ব্যয় হয়েছে দ্বিগুণ। আর কার্পেটিং না থাকা এবং গর্তের কারণে দুর্ভোগের যেন শেষ নেই। 1 ঘন্টা রাস্তা পার হতে সময় লাগছে 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত। তাই প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী মাসে 6 লেনের কাজ দৃশ্যমান হলে যানজট ও দুর্ভোগ কমে আসবে। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা প্রায় 12 কিলোমিটার সড়ক জুড়ে সকাল সন্ধ্যা যানজটে নাকাল হাজার হাজার মানুষ। বিআরটি প্রকল্প সহ চলছে সড়ক প্রশস্তকরণ, ফ্লাইওভার ও ড্রেনেজ নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের খেয়ালিপনা ও প্রকল্প সংশ্লিষ্টদের উদাসীনতায় কয়েক দফা ব্যয় ও সময় বাড়ানোর পরও শেষ হয়নি প্রকল্পের কাজ। প্রকল্পটির 60% কাজ সম্পন্ন হয়েছে। স্টেশন রোড, চেরাগালি, গাজীপুরা মহাসড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। কাদা জলজটে বেহাল মহাসড়কের এসব পয়েন্টে যানজট লেগেই থাকে। 3 বছর থেকে দেখতেছি রাস্তার কাজ করেছে, কিন্তু কাজ হয় না। এখান থেকে গাজীপুরে যেতে 20-25 মিনিটের রাস্তা,
এখানে আমি প্রায় এখানেই বসে আছি 2 ঘন্টার উপরে। যতবার চৌরা থেকে হাইটে আইছি, এটা কি হয় নাকি একটা মানুষ এভাবে হাঁটা সম্ভব? আমরা সরকারের কাছে আবেদন করতেছি যাতে সুন্দরভাবে দ্রুতগতিতে কাজটা হয়। টঙ্গী থেকে গাজীপুরা পর্যন্ত আগামী মাসে 6 লেন চালু করা গেলে যানজট ও দুর্ভোগ থাকবে না বলে দাবি করছেন এই কর্মকর্তা। টঙ্গী কলেজ গেট থেকে গাজীপুরা পর্যন্ত পূর্ব পাশে আছে, এই পাটটা আমরা খুব দ্রুত কমপ্লিট করার চেষ্টা করতেছি। এটুকু কমপ্লিট করলে আমার পাটটা পুরোপুরি 6 লেন কমপ্লিট হয়ে যাবে। বিআরটিএ এর তথ্য মতে এই প্রকল্পে 20.50 কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগালি পর্যন্ত 4.5 কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি 16 কিলোমিটার থাকবে সমতল। কয়েক দফা বাড়ায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 4,200 কোটি টাকার উপরে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। আগামী বছর মার্চে শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল রেলের কাজ। এয়ারপোর্টের 3য় টার্মিনাল থেকে কমলাপুর আর পূর্বাচলের পিতলগঞ্জ থেকে নতুন বাজার, এই 2 ধাপে চলবে কাজ। যদিও এরই মধ্যে 2বার এই কাজ শুরুর তারিখ পিছিয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যেই চলবে এ পাতাল রেল। অবশেষে ঠিক হলো মেট্রো রেল প্রকল্প এমআরটি এর রুট। কয়েক দফা জরিপ ও ফিজিবিলিটি স্টাডি শেষ করে পরিকল্পনা চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। 31.23 কিলোমিটার এই পথ হবে 2 ভাগে বিভক্ত। এর একটি হবে এয়ারপোর্ট 3য় টার্মিনাল থেকে কমলাপুর পর্যন্ত, আরেকটি হবে বাড্ডার নতুন বাজার থেকে পূর্বাচলের পিতলগঞ্জ ডিপো এলাকা পর্যন্ত। বিমানবন্দর রুটে 19.8 কিলোমিটার পথে থাকবে মোট 12টি পাতাল স্টেশন, আর পূর্বাচল রুটে 11.36 কিলোমিটার উড়াল পথে থাকবে 9টি স্টেশন, যার মধ্যে নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক স্টেশন হবে পাতালে। এর আগে 2020 সালে সময় পিছিয়ে চলতি বছরের জুনে করার কথা ছিল এই প্রকল্প। এবার 2022 সালের মার্চেই পাতাল রেলের কাজ শুরুর ঘোষণা দিলেন মেট্রো রেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। কাজ শুরু করতে প্রায় 2 বছর দেরি হলেও কাজের শেষের তারিখ 2026 সালের ডিসেম্বরেই নির্ধারিত থাকছে। বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন 1। এই এমআরটি লাইন 1 আমরা সহসাই এটার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। এই রুটের মোট দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার। 10 কিলোমিটার নিচের স্টেশনগুলোর কাজ হবে উন্মুক্ত পদ্ধতিতে, আর রেলপথ বসানো হবে সুড়ঙ্গ করে। সুড়ঙ্গ করার জন্য এয়ারপোর্ট, কমলাপুর, নতুন বাজার ও কুড়িল এই 4টি এলাকা ঠিক হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে, আমরা সেই পদ্ধতি ইউজ করার ফলে স্টেশনের প্রথম হয়তো 6 মাস ঝামেলা হবে, তারপরে কিন্তু আমরা ওপেন করার পর উপর দিয়ে গাড়ি চলবে, নিচে স্টেশনের যে কাজ হচ্ছে এটা জনগণ জানতে পারবে না। টানেল তো এমনি জানাই যাবে না। পিতলগঞ্জে এরই মধ্যে ডিপো এলাকার 100 একর জমি অধিগ্রহণ শেষ হয়েছে। কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2বার চিঠি দিয়েও পায়নি দুদক, জানিয়েছেন সংস্থাটির সচিব। তিনি জানান, তথ্য পেলে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে অর্থ পাচারকারীদের পরিচয় প্রকাশ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বউ কানাডায়, স্বামী বাংলাদেশে। অবৈধভাবে উপার্জিত স্বামীর পাঠানো টাকায় সেখানে আয়েশি জীবনযাপন করেন বউরা, যে কারণে কানাডার একটি এলাকা বেগমপাড়া নামে পরিচিতি পেয়েছে। সেখানে 28 জন বাংলাদেশির গাড়ি বাড়ি রয়েছে, করছেন ব্যবসাও। তথ্যটি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর উচ্চ আদালত তাদের তালিকা চেয়েছে, কিন্তু এখনও তা দিতে পারেনি দুদক। সম্প্রতি বইয়ের নামে কানাডায় এক সংসদ সদস্যের বাড়ি কিনা নিয়ে আবারও আলোচনায় আসে বেগমপাড়া। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কানাডায় টাকা পাচারকারীদের পরিচয় প্রকাশের দাবিতে বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এ সময় বিদেশে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানান তারা। পরে সংগঠনটি দুদক কার্যালয়ে স্মারকলিপি দেয়। দুর্নীতি দমন কমিশন তাদের যে দায়িত্ব ছিল যে বিদেশে যারা অর্থ পাচার করে তাদেরকে ধরা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু দুর্নীতি দমন কমিশন কতটুকু দায়িত্ব পালন করতে পারছে? চোর বাটপারদের শাস্তি না দিতে পারলে তো আপনি বঙ্গবন্ধু সোনার বাংলা গঠন করতে পারবেন না। দুদক বলছে, বেগমপাড়ার ধনীদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2বার চিঠি দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারে তৎপরতা চালাচ্ছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা আছে বা তারা বলেছেন যে তারা জানেন। আমরা কিন্তু ওই তালিকা পাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা চিঠিপত্র দিয়েছি এবং আমরা তাগিদপত্র দিয়েছি যে আমাদেরকে এটা পাঠান। তো আমরা আশা করি যে এটা পেয়ে যাবে। এটা পেয়ে গেলে আমরা এই কাজ শুরু করতে পারব। সম্প্রতি সংসদে অর্থমন্ত্রী জানান, অর্থ পাচারকারীদের তালিকা তাদের কাছেও নেই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের এনআইডির জন্য ব্যবহার করা 7টি ল্যাপটপ হারানোর ঘটনায়
নির্বাচন কমিশনের পরিচালক সহ 4 জনের বিরুদ্ধে দুপুরে মামলার পরপরই বদলি করা হয়েছে বাদীকে। দুদক সচিব জানান, খুঁজে না পাওয়া একটি ল্যাপটপেই 55,000-এরও বেশি রোহিঙ্গার এনআইডি করে ব্যক্তিগতভাবে লাভবান হন এ কর্মকর্তারা। 2015 সালের 21 অক্টোবর হারিয়ে যাওয়া একটি ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুকের কাছে হস্তান্তর করেন রাসেল বড়ুয়া। তারা এসব নিয়ে যান মিরসরাই উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে। এরপর 2015 সালে সেগুলো ফেরত দেন মিরসরাইয়ের সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা। পরবর্তীতে বিভিন্ন উপজেলায় সেটি ব্যবহার করার কথা বলা হলেও তার কোনো হদিস পাওয়া যায়নি। বৃহস্পতিবার চট্টগ্রামে দায়ের করা দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, আত্মসাৎকৃত ল্যাপটপ সহ আরও কয়েকটি ল্যাপটপ ব্যবহার করেই রোহিঙ্গা সহ মোট 55,310 জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অভিযোগে নির্বাচন কমিশনের এক পরিচালক সহ 4 জনকে আসামি করে বাদী হয়ে মামলা করেন চট্টগ্রাম 1-এর উপসহকারী পরিচালক শরীফুদ্দিন। সে যদি কোনোভাবে এনআইডি পেয়ে যায়, এই এনআইডিটা ব্যবহার করে সে দেশ বিদেশে কোথাও যেতে পারে, সেখানে বুক করলে রাষ্ট্রের বিষয় আশায় জড়িত আছে। এদিকে মামলার কয়েক ঘন্টা পরই চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয় মামলার বাদী শরীফুদ্দিনকে। বছরের বেশি বা 2.5 বছরের বেশি যারা আছে তাদেরকে রিঅ্যারেঞ্জ করা দরকার হয়, তা না হলে আবার আরও সমস্যা আছে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন নির্বাচন কমিশনের পরিচালক খোরশেদ আলম, কক্সবাজারের রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম, পটিয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী রাসেল বড়ুয়া এবং চট্টগ্রাম 5 লাইশ থানা নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোহাম্মদ মোস্তফা ফারুক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আশ্রয়ণ প্রকল্পকে শুধু দারিদ্র্য বিমোচন নয়, বরং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল হিসেবে বাস্তবায়ন করছে সরকার। সকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস বলেন, গৃহহীন ও ভূমিহীনদের এভাবে বিনামূল্যে গৃহদানের ঘটনা বিশ্বে নজিরবিহীন। ভূমিহীনদের ডেকে এনে তাকে জমির মালিক এবং ভূমি বাড়ি সহ দেওয়ার এই নজির সমগ্র বিশ্বে আর নাই। এটাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল। এটা শুধুমাত্র দারিদ্র্য বিমোচন না, মাননীয় প্রধানমন্ত্রী বলেন ট্রিকল ডাউন ইফেক্ট না, আমাকে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। এবং সেই জন্য যেখানে আপনার বৃহৎ প্রকল্প চলছে, বাংলাদেশের ঢাকা শহরে যেরকম মেট্রো রেল হচ্ছে, আমাদের গ্রাম পর্যায়ে যারা ভূমিহীন নিঃস্ব পরিবার আছে তাদেরকেও কিন্তু সমানভাবে টেনে তোলা হচ্ছে। এবার দেশের বাইরের খবর। রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের জনজীবন। কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা এখনও পানির নিচে। শহরটিতে একদিনে বৃষ্টি হয়েছে 155 মিলিমিটার। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। আষাঢ়ের দ্বিতীয় দিনেই টানা বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। বুধবার সন্ধ্যার পর থেকেই নামা অঝোর বৃষ্টিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে অকাল বন্যা পরিস্থিতি। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজ্য জুড়ে 144.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুগুণ বেশি। প্রবল এই বৃষ্টিপাতের ফলে কলকাতার নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলজট। কোথাও হাঁটু তো কোথাও কোমর পর্যন্ত জল। লকডাউন শিথিল করায় বেসরকারি সরকারি প্রতিষ্ঠান চলছে 50% কর্মী নিয়ে, কিন্তু রাস্তাঘাটে পানি জমায় বৃহস্পতিবার কর্মদিবসে যোগ দিতে তাই অনেককেই পোহাতে হয়েছে নজিরবিহীন দুর্ভোগ। সারা বছরে এমনি জল যায়, 2 ঘন্টায় বৃষ্টি হলে পুরো ভরে যায়। কি করবো, এসে গেছি যখন আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, একই তো রাস্তা, যেতেই হবে, করতে হবে, পেটের জ্বালায় করতে হবে। এদিকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পানি সরাতে লকগেটগুলো দুপুরের পর থেকে খুলে রাখা হবে। তবে আবার বৃষ্টি নামলে অবস্থার কোনো পরিবর্তন হবে না বলেও তারা আগাম জানিয়ে দিয়েছে শহরবাসীকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনা রোগীর চাপে রাজশাহী ও খুলনা অঞ্চলে হাসপাতালে বেহাল অবস্থা। শয্যা বাড়িয়েও সামাল দেয়া যাচ্ছে না। সারা দেশে 63 জনের মৃত্যু। এবং পাতাল রেলের যুগে বাংলাদেশ। আগামী মার্চেই কাজ শুরু। এয়ারপোর্ট থেকে কমলাপুর এবং পূর্বাচল থেকে নতুন বাজার 2 ধাপে চলবে প্রকল্প। উদ্বোধন 2026-এ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।